গুড মর্নিং ফ্রেন্ডস, আমি প্রদীপ বোস। আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ প্রদীপ বোস চিনসুরা একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজ 6 জানুয়ারি 2025। আমি আজকে চলে এসেছি যুগবতার শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মস্থান পুণ্যভূমি কামারপুকুরে। আজ আমি সমগ্র কামারপুকুর ঘুরে দেখব এবং যা যা সাইট সিন আছে সেগুলো ঘুরব। আগামীকাল 7 তারিখ আমরা বিষ্ণুপুর যাব। বিষ্ণুপুর পুরো ঘুরে দেখব, তার সঙ্গে জয়পুর জঙ্গল এবং বনলতা রিসর্ট সেটাও আমরা ঘুরে দেখব। এবং তার পরের দিন অর্থাৎ 8 তারিখে আমরা জয়রামবাটি পুরো ঘুরে দেখব এবং 8 তারিখ দুপুরে সেখানকার প্রসাদ খেয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। কিভাবে কামারপুকুর আসবেন, কি কি দেখার আছে কামারপুকুরে, কিভাবে ভোগ প্রসাদ পাবেন, কামারপুকুর থেকে সাইট সিনে কী কী দেখার আছে সেইটা, এবং কোথায় রাত্রিবাস করবেন, সমস্ত কিছু আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো। তাই ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। চলুন তাহলে আজকের ভিডিওটা আমরা শুরু করি। আমার বাড়ি চুঁচুড়া থেকে আমি বাইক নিয়ে কামারপুকুর চলে এসেছি, কিন্তু ট্রেনে আসতে গেলে আপনাদের গোঘাট স্টেশনে আসতে হবে। হাওড়া থেকে গোঘাট লোকাল ছাড়ে গোঘাট স্টেশনে নেবে, সেখান থেকে অটো, টোটো, মোটর ভ্যান, মারুতি ভ্যান শেয়ারে আপনারা খুব সহজেই কামারপুকুর পৌঁছে যেতে পারবেন। আর সড়ক পথে আরামবাগ হয়ে কামারপুকুর আসতে হয়। এইটা পার্কিং, এখানে আমরা আমাদের গাড়িটা রেখে দিয়েছি। এবার আমরা মঠের দিকে যাব। প্রথমেই আপনারা সকালে এসে মঠটা দর্শন করে নেবেন, শ্রীরামকৃষ্ণ মঠ। এইটা প্রথম গেট। এই গেটের পরে দ্বিতীয় গেটে মূল মন্দির এবং ডান দিকে অফিস ঘর আছে। প্রথমে এসেই অফিস ঘর থেকে দুপুরের ভোগের কুপনটা সংগ্রহ করে নেবেন। এখানে কোনো নির্দিষ্ট মূল্য নেই, আপনার সামর্থ্য অনুযায়ী আপনি যা কিছু প্রণামী দিতে পারেন। আর মন্দিরের এখানে সময়সূচি দেয়া আছে, আপনারা সেটা পজ করে দেখে নিতে পারেন। এরপর রামকৃষ্ণদেবের ঢেকিসালে যেখানে জন্ম হয়েছিল তার উপর তৈরি মন্দির, রামকৃষ্ণদেবের 3টে চালাঘর, বসতগৃহ এবং গৃহদেবতা রঘুবীরের মন্দির আমরা দর্শন করে নিলাম। এবং রামকৃষ্ণদেবের পোঁতা আম গাছ সেটাও আমরা দর্শন করলাম। এগুলো দর্শন করে আপনারা বেরিয়ে এসে মন্দিরের মূল গেটের ঠিক অপোজিটেই হালদার পুকুর রয়েছে। এবার এই হালদার পুকুরটা দর্শন করে নিন। এইটা পুকুরটা খুবই পূর্ণ পুকুর। এখানে শ্রীরামকৃষ্ণদেব স্নান করতেন এবং নানা লীলা খেলা এই পুকুরেই তিনি করেছিলেন। এছাড়াও মা শারদা এই পুকুরে স্নান করতে আসতেন। এই জন্য এই পুকুরটা খুবই পূর্ণ পুকুর। এখানে কাপড় কাচা, বাসন মাজা একেবারেই বারণ। আমরা হালদার পুকুরের সামনে চলে এসেছি। খুব সুন্দর এই হালদার পুকুরটা, খুব বড়, এবং এটা হালদার পুকুরটা পুরো চৌকো এবং খুব গভীরও মনে হচ্ছে। প্রচুর মাছও রয়েছে এই পুকুরে। ওই সামনে ওইটা মায়েদের স্নানের ঘাট, এটা পুরুষদের স্নানের ঘাট। আমরা এই পুরুষদের স্নানের ঘাটেই আমি এবং আমার স্ত্রী হালদার পুকুর দর্শন করে নিলাম। আমার স্ত্রী একটু মাথায় জলও নিয়ে নিল। এইখানে খুব পূর্ণ পুকুর। কামারপুকুর মঠের ভেতরে কোনো রকম ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি অ্যালাউ নয়, তাই মঠের বাইরে থেকেই আমি একটুখানি আপনাদের দেখাবার চেষ্টা করছি। এইটা ঠাকুরের বাসগৃহে, আর এইটা আম গাছ। এইখানে এখনও খড়ের চালা দিয়ে বাসগৃহটা। আর এই সামনে এইটা হচ্ছে যোগীদের শিব মন্দির, সেই বিখ্যাত যোগীদের শিব মন্দির রয়েছে। আর এইটা ঠাকুরের চালা ঘর। আর এই সামনে বিশাল আম গাছ, এটা ঠাকুরেরই হাতে পোঁতা। আর ওই সামনে ঢেকিসালের উপর নির্মিত মন্দির। আমরা এগুলো বাইরে থেকে আপনাদের দেখালাম, আপনারা অবশ্যই ভেতরে গিয়ে দেখে নেবেন। এরপর 11:30টায় ঘন্টা পড়তে আমরা সারিবদ্ধভাবে
ভোগ কক্ষে চলে এসেছি এবং আজকের ভোগ প্রসাদ গ্রহণ করব। আমি আজকে বসে পড়েছি আজকের ভোগ প্রসাদ গ্রহণ করব বলে। এখানকার ভোগ প্রসাদ অপূর্ব স্বাদ এবং যদিও ভেতরে ছবি তোলা নিষিদ্ধ, তবু আমি নিজের সেলফি তুলছি। এবং আজকে দিয়ে গেছে ভাত, ডাল এবং একটা পাঁচমিশালি তরকারি, প্রচণ্ড গরম। আমি যা যা খাচ্ছি আপনাদের সবই দেখাবার চেষ্টা করছি। এরপর দিয়ে গেল আলু ফুলকপির তরকারি, খুব সুন্দর। তারপরে চাটনি, টমেটোর চাটনি আর পায়েস। আমি এই ঠাকুরের স্থানে এসে এই ভোগ পেয়ে নিজেকে ধন্য মনে করছি। ভোগ খাওয়ার পর আমরা এই লাহা বাজারে চলে এসেছি। এই লাহা বাজারেই সমস্ত দোকানপাট, হোটেল এইগুলো রয়েছে। আমরাও এখান থেকে একটা থাকার জায়গার ব্যবস্থা করে নেব। রাত্রিরে আমাদের ব্যাগপত্রগুলো রাখবো এবং সেখানেই আজকে রাত্রিটা থাকবো। আমরা কোনো হোটেল বুকিং করে আসিনি, এই পার্কিংয়ের পাশেই এই লজটায় আমরা চলে এলাম। ছোট্ট লজ। আর গিয়ে মোটামুটি কথাবার্তা বলে নিচ্ছি। এই দেখুন সামনে পার্কিংটা খারাপ নয় এই লজটা। আর এখানে আমাদের গাড়ি পার্কিংয়েরও সুবিধা আছে। রাত্রে আমরা গাড়িগুলো এখানে রাখতে পারবো। আর এইটা 3 নম্বর ঘর, এই ঘরটাই আমরা নিয়েছি। এটা দেখুন এখানে একটা খাট রয়েছে, 3 জন শোয়া যাবে। বালিশ, 3টে বালিশ দেওয়া আছে। আর মশারি, কম্বল তাও দেওয়া আছে। সামনে একটা টিভি আছে, টিভিটা চলে। এপাশে একটা আয়না আছে, সুইচ বোর্ড। আর এখানে একটা টেবিল, একটা বেঞ্চ, আর আমাদের ব্যাগপত্র রাখা আছে। খাটটা পরিষ্কার পরিচ্ছন্ন। সামনে একটা এসিও রয়েছে, আমাদের এসি লাগবে না। একটা বেসিন রয়েছে, আয়না রয়েছে, আর এই সামনে বাথরুম। এখানে একটা হ্যাঙ্গার রয়েছে জামা কাপড় টাঙানোর, নিচে একটা ডাস্টবিন। আমি আর বাথরুমটা আপনাদের দেখালাম না। বাথরুমে কমোড ছিল, গিজারের ব্যবস্থা ছিল। আমরা একটা টোটো ভাড়া করে সাইট সিনে বেরিয়ে পড়লাম। 100 টাকা নিল। ও সব জায়গাটা ঘুরিয়ে দেখাবে বলে দিল। যখন আসবে ভেতরে ঢুকিয়ে দেবে। এরপর তো আমরা একটু ওই জেরেগ্রাম যাবো আর গড়মন্দার এই দুটো গাড়ি করে ঘুরে আসি। কোনটা? না, জানাবাটি কালকে আমরা বিষ্ণুপুর যাব, তারপরের দিনকে যাব। তো 2 দিন থাকবো আমরা এখানে। হ্যাঁ, কালকে যাব। কালকে না, কালকে তো বিষ্ণুপুর ঘুরবো। ও বিশালক্ষীটা ওই দিকেই না? ওটা কোথায়? জেরেগ্রামের দিকে? জমিদার ধর্মদাস লাহার পাড়া, বুঝলেন? যাদের লজে আছেন সেই লাহাবাবুদের পাড়া। লাহাবাবু এখানকার জমিদার ছিল। শ্রীরামকৃষ্ণদেবের বাবাকে এখানেই জায়গা দিন থাকার জন্য মন্দিরের ভিতরটা। ঠাকুরের পৈতৃক বাড়ি ছিল জেরেগ্রামে। জেরেগ্রামের জমিদারের মিথ্যে সাক্ষী দেননি বলে উনি ওই গ্রাম ছেড়ে আমার পুকুরে ওনার বন্ধু শুক্লাল গোস্বামীর বাড়িতে এসে উঠেছিলেন। লাহাবাবুরা থাকার জায়গা দিয়েছিলেন আর শুক্লাল বাবুর জমি দিয়েছিলেন। একদিকে 10 শতক জমি চাষ করে খেত। প্রথমে যে বাড়িটা দেখবেন সেটা হচ্ছে সীতানাথ পাইনের বাড়ি। এই বাড়িতে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব শিব সেজে যাত্রা করেছিল এবং 3য়বার ভাব সমাধি হয়েছিল ঠাকুরের। এটাকে অনেকে নাট্যমঞ্চও বলে। এটা হচ্ছে পাইনবাবুরা থাকেন এই বাড়িতে, এখনো থাকে? এখনো থাকে। আচ্ছা, মানে ওনাদের বংশধর এখনো থাকে। কিন্তু ঠাকুর যেখানটায় যাত্রা করেছিল ওখানটায় সুন্দর করে সাজিয়ে নাট্যমঞ্চ করে রাখা হয়। এখানটা 10-11 বছর বয়সে এইটা না। আমরা এখন সীতানাথ পাইনের বাড়িতে চলে এসেছি। (1836) সালের 17ই ফেব্রুয়ারি বাংলার 1242 বঙ্গাব্দে 6ই ফাল্গুন বুধবার শুক্লার দ্বিতীয়া তিথিতে ঠাকুরের জন্ম হয়। ঠাকুরের পিতা শ্রী ক্ষুদিরাম চট্টোপাধ্যায় এবং মাতা চন্দ্রামণি দেবী। ঠাকুররা 3 ভাই 2 বোন ছিলেন।
ঠাকুর সব থেকে ছোট সন্তান ছিলেন ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের। আমরা সীতানাথ পাইনের বাড়ি এবং শ্রীরামকৃষ্ণ নাট্যমঞ্চ এইগুলো আমাদের দেখা হয়ে গেল। বেশ ভালোই লাগলো। তবে এটা হেঁটেও আসা যায়, টোটো লাগায় না। একটুখানি আপনারা মঠের পাশের যে গলিটা আছে সেই গলি দিয়ে হাঁটতে হাঁটতে সোজা চলে আসতে পারেন। এইটা পাইনদের পুরনো বিষ্ণু মন্দিরের ভগ্নাবশেষ এইখানে রয়েছে। ভেঙে গেছে, কিছুই নেই, দু তিনটে থাম ছাড়া। আগে নাকি এখানে, আর এইটা পাইনদের বাড়ি, এখানে এখনো ওনারা বসবাস করেন। আর আমরা এটা ঘুরে দেখলাম। আমরা এখন চলে এসেছি লাহাবাবুদের বিষ্ণু মন্দিরের সামনে। এইটাই বিষ্ণু মন্দির। এইটা লাহাবাবু ধর্মদাস লাহা, যিনি রামকৃষ্ণদেবের বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায়কে কামারপুকুরে থাকার বাসস্থান দিয়েছিলেন। এখানে গ্রামস্থ মনসা স্থানে শৈলাকালে গদাই গয়া বিষ্ণু ধর্মদাস পুত্র সংঘাত সখা পাতালেন। ধর্মদাস কন্যা প্রসন্নময় শিশু গদাধরকে গোপাল গানে আদর্যন্ত করতেন। এই বিষ্ণু মন্দির। আমরা লাহাদের বিষ্ণু মন্দিরে প্রবেশ করলাম। এই সামনেই এটা বিষ্ণু মন্দির। এইটা কিন্তু তিনতলা মন্দির। এইটা মাঝের অংশ, নিচে এখানে একটা পাতাল ঘর আছে, আর উপরেও একটা ঘর আছে। এইখানেই বিষ্ণু যখন বর্গীরা আক্রমণ করত তখন লাহাবাবুরা, জমিদাররা তাদের ধন সম্পত্তি নিয়ে এই বিষ্ণু মন্দিরের নিচে পাতাল ঘরে লুকিয়ে থাকতেন, এবং বর্গীরা চলে গেলে তখন আবার বেরিয়ে আসতে। এইখানে টেরাকোটার কিছু কাজ বিষ্ণুপুরের মতো এখনও লক্ষ্য করা যায়। চলুন তাহলে আমরা ভেতরে যাই, একটু বিষ্ণু দেবতাকে দর্শন করি। এখানে বালক গদাধরের একটা মূর্তি করা রয়েছে, কথিত আছে বালক গদাধর পাঠশালা থেকে পালিয়ে এসে এইখানে বসে মা কালীর ছবি আঁকতেন এবং ধ্যান করতেন। এ এক মহাপুণ্য স্থান, পুণ্যভূমি, পুণ্য মন্দির। আমরা পুরো বিষ্ণু মন্দিরটা খুব ভালো করে ঘুরে দেখলাম, খুব ভালো লাগলো। এখানে মডেল দিয়ে রামকৃষ্ণদেবের জীবনের নানা অংশ হয়েছে। রামকৃষ্ণদেবের পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় দেড়গ্রাম থেকে রঘুবীরকে নিয়ে আসা, শ্রীরামকৃষ্ণদেবের জন্ম, ধনিকামানির কোলে শ্রীরামকৃষ্ণদেব, ছোট্ট গদাধর, সাধু সেবা, গদাধরের সাধু সেবা, শ্রীরামকৃষ্ণর মা শারদার সঙ্গে বিবাহ, সমস্ত কিছু এখানে দেখুন। লাহাবাবুদের গয়না ফেরত, আর এখানে রাধাকৃষ্ণর রাসলীলা সবই দেখানো আছে, খুব সুন্দর। এইখানে কংসবধ, এখানে শিব ঠাকুর, এগুলো দেখতে খুব ভালো লাগছে। আমরা পুরো মন্দিরটা ঘুরে দেখলাম, আমাদের খুব ভালো লাগলো। এটা যোগীদের শিব মন্দির, খুব সুন্দর মডেল করে ছবি দিয়ে এখানে সাজানো রয়েছে। এরপর আমরা চলে এলাম গদাধর শ্রীরামকৃষ্ণের পাঠশালা, এটা লাহাবাবুদের পাঠশালা, আর তার সামনেই লাহাবাবুদের দুর্গা মন্দির। চলুন তাহলে আগে আমরা দুর্গা মন্দিরটা পুরো ঘুরে দেখি। এখানে এখনও দুর্গা পুজো হয়। আর এইটা হচ্ছে শ্রীরামকৃষ্ণের পাঠশালা, এখনও একই রকম রয়েছে, শুধু উপরে খড়ের চালটা পাল্টে টিনের চাল করা হয়েছে। শ্রীরামকৃষ্ণদেব 5 বছর বয়সে এই পাঠশালায় পড়তে আসতেন। তিনি কথিত আছে যতদিন
শিক্ষক মহাশয় যোগ শিখিয়েছেন, তিনি খুব ভালোভাবে নিয়েছেন, কিন্তু যখনই বিয়োগ করতে শেখাতে গেছেন তখনই তিনি আর পাঠশালায় আসতে চাইতেন না। এইখানে নানা পুরনো ছবি দিয়ে পাঠশালাটা খুব সুন্দর করে সাজানো রয়েছে, দেখে মন ভরে গেল। কত পুরনো দিনের ছবি এইগুলো আমি দেখাবার আপনাদেরও চেষ্টা করছি। আপনারা আসলে অবশ্যই দেখবেন আপনাদেরও খুব ভালো লাগবে। আমি পুরো পাঠশালাটা ঘুরে দেখাচ্ছি। পাঠশালার ঠিক সামনেই লাহাবাবুদের দুর্গা মণ্ডপ রয়েছে। এই দুর্গা মণ্ডপটা খুব সুন্দর, আমরা ঘুরে দেখব। এই দুর্গা মণ্ডপে এখনও দুর্গা পুজো হয় প্রতি বছর, খুব জাঁকজমক করে। ভেতরে কাঠামো রয়েছে, এই দেখুন কাঠামোটা এখনও রয়েছে। আর মা দুর্গার একটা ছবিও রয়েছে। জয় মা দুর্গা, সবার মঙ্গল করো, সবাইকে ভালো রাখো। এই দুর্গা মণ্ডপ থেকে সামনেই পাঠশালা, আমরা এটা পুরো ঘুরে দেখলাম। এইবার এই পাঠশালার পাশেই এইখানে এইটা রাসমঞ্চ, আমরা এইবার এই রাসমঞ্চটা দেখব। এইটা ঠিক পাঠশালার ঠিক পাশেই এই রাসমঞ্চ, লাহাবাবুদেরই রাসমঞ্চ এটা। এখানে ভেতরে রাধাকৃষ্ণর রাসলীলা দেখানো হয়েছে, আমরা সেটা দেখলাম। আপনারা আসলে অবশ্যই দেখবেন, আপনাদেরও খুব ভালো লাগবে এগুলো দেখতে। এই রাসমঞ্চ থেকে দুপা হাঁটলেই আপনারা পেয়ে যাবেন লাহাবাবুর কন্যা প্রসন্নময়ীর তৈরি শিব মন্দির, ছোট্ট একটা শিব মন্দির, বেশ সুন্দর, ঠিক রাসমঞ্চের পাশেই আছে। ভেতরে কালো কষ্টি পাথরের মহাদেবও রয়েছেন, এই দেখুন শিবলিঙ্গ, আমরা সেটাও দেখে নিলাম, বেশ ভালো লাগলো। এটা হচ্ছে লাহাবাবুর কন্যা প্রসন্নময়ীর নির্মিত শিব মন্দির। সামনে আর একটা ছোট মন্দির রয়েছে, আমরা সেটাও দেখলাম। আর এই সামনেই একটা কালী মন্দির রয়েছে, আমরা সেই কালী মন্দিরটাও দর্শন করে নিলাম। এগুলো সব লাহাবাবুদের পাঠশালার আশেপাশেই, কিছুক্ষণ সময় লাগে। শ্রীরামকৃষ্ণ স্মৃতি বিজড়িত কালী মন্দির, আমরা সেই কালী মন্দিরটাও দর্শন করলাম। যদিও এখানেও কাঠামো রয়েছে খুব সুন্দর করে, নবনির্মিত কালী মন্দির এটা, আমরা ভালো করে ঘুরে দেখলাম। আপনারা আসলে অবশ্যই এই কালী মন্দিরটাও দর্শন করে নেবেন, একই জায়গার মধ্যে এই কালী মন্দির, ভালো লাগবে। আর এখানে একটা বেশ বড় শিবলিঙ্গ রয়েছে, আমরা সেটাও দেখলাম, বেশ সুন্দর। আমরা আরেকটু এগিয়ে এসেই এখন চলে এসেছি শ্রী শ্রী ধনী কামারিনীর মন্দিরের সামনে। ইনি শ্রী শ্রী রামকৃষ্ণদেব পরমহংসের ধাইমা এবং ভিক্ষামা দুই ছিলেন। জন্মের পরেই ঢেঁকিশালে ঠাকুর গড়িয়ে উনুনের ছাইয়ের ভেতর চলে গেছিলেন। ধনী কামারিনী মা প্রথম ঠাকুরকে স্পর্শ করেছিলেন, সেই জন্যে আমরা এই মন্দিরও দেখলাম। এইখানে মায়ের একটা খুব সুন্দর মূর্তিও রয়েছে, ধনী কামারিনী মা বালক গদাধরকে কোলে নিয়ে আদর করছেন, আমরা সেটাও দেখলাম। এরপর আমরা যাচ্ছি কামার পুকুর দেখতে, যে পুকুরের নামেই এই স্থানের নাম কামার পুকুর, পুণ্যতীর্থ কামার পুকুর। এইটাই সেই কামার পুকুর বিখ্যাত, হ্যাঁ, এর নামেই এই জায়গার নাম কামার পুকুর। কামারদের জন্য লাহাবাবুরা এই পুকুরটা তৈরি করেছিল। হ্যাঁ,
জল নষ্ট হয়ে গেছে, জলে হাত দিও না। কেন? না না, ভালো না, ভালো জল। এখন আমরা রয়েছি গোপেশ্বর শিব মন্দির। এখানেই ঠাকুরের মা চন্দ্রমণি দেবী ঠাকুরের জন্য হত্যা দিয়েছিলেন, আমরা সেটাও দেখে নিলাম। এরপর আমরা এখন চলে এসেছি গড়মন্দারণ। কামারপুকুর থেকে 5 কিলোমিটার দূরে কামারপুকুর চটি হয়ে ডান দিকে রাস্তা ধরে আমরা 4 কিলোমিটার মতো এগিয়ে গড়মন্দারণে পৌঁছে গেছি। এখানে খুব সুন্দর এই গড়মন্দারণ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দুর্গেশ নন্দিনী এইখানকার জায়গাটা নিয়ে লেখা হয়েছিল। এখানে প্রবেশ মূল্য 25 টাকা করে এক একজনের লাগলো, আর বাইকের জন্যে 15 টাকা, আমাদের মোট 65 টাকা লাগলো। কিন্তু জায়গাটা খুব সুন্দর, কীরকম দেখুন উঁচু হয়ে মাটিটা উঠে গেছে এবং প্রচুর গাছ লাগানো আছে। আমি এই গড়মন্দারণটা আপনাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাবার চেষ্টা করছি। আপনারা যদি আসেন কামারপুকুর তাহলে এই গড়মন্দারণ ঘুরে যাবেন। টোটো, অটো সবাই এই গড়মন্দারণ নিয়ে আসার জন্য আপনাকে জিজ্ঞেস করবে। আপনারা এই গড়মন্দারণ আর দেরেগ্রাম এই দুটো জায়গা অবশ্যই ঘুরে নেবেন। খুব সুন্দর লাগছে এই গড়মন্দারণে এসে, চারিদিকে প্রচুর গাছ। আর গড়টা এখানে একটা ব্রিজ করা রয়েছে, এখানে জলাশয় আমোদর নদীর উপরে। আসলে আমোদর নদীটা সুকৌশলে এই গড়ের চারিদিকে একটা পরিখা মতো করেছিল। দেখুন ঠিক জলাশয়ের মাঝখানে একটা কাঠের পুলের ওপর একটা বাড়ি মতো, আর এই আমোদর নদী বয়ে এসছে। এখানে প্রচুর পিকনিক পার্টি পিকনিক করছে, আমরা সেটাও দেখলাম, বেশ ভালো লাগলো। জায়গাটা সত্যি খুব সুন্দর, আপনারা পিকনিকও করতে পারেন। এইবার আমরা গড়ের সামনে চলে এসেছি, এইটায় সিঁড়ি দিয়ে এবার উপরে উঠব। অনেকগুলো পাথরের সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে উপরে উঠে যেখানে গড় ছিল সেই জায়গাটা যাব। আমরা উপরটায় চলে এসেছি। এইখানে দুটো সমাধি রয়েছে, আমরা সেটাও দেখব। আর দেখুন জায়গাটা, আমরা উপরে উঠে এসেছি একেবারে টপে, জায়গাটা সমান্তরাল। এইখানেই মনে হয় গড়টা ছিল, খুব সুন্দর লাগছে। আর এইটা ইসমাইল গাজীর সমাধি, জুতো পরে উপরে ওঠা নিষেধ, জুতো খুলে যেতে হয়। অপূর্ব সুন্দর চারিদিকটা লাগছে, আমরা ঘুরে দেখলাম। খুব সুন্দর বাগানও করা রয়েছে। গড়ের কোনো অস্তিত্ব এখন নেই, আমরা তো কিছুই দেখতে পেলাম না। তবে এই জায়গাটা খুব সুন্দর করে প্রশাসন থেকে সাজিয়ে দিয়েছে, ভালো লাগলো। আপনারা আসলে অবশ্যই এখানে আসবেন, দেখবেন অনেকটা সময় আপনাদের খুব ভালোভাবে কেটে যাবে। আর এটা অনেকটাই উঁচু গড় বলে চারিদিকে পরীক্ষা করা রয়েছে। আর এখানে সুন্দর একটা ছোট্টদের পার্কও করা আছে, বাচ্চারা এখানে এসে খেলাধুলো এবং অনেকটা সময় কাটাতে পারবে। আর ফুল গাছও রয়েছে। গড়মন্দারণ আমাদের দেখা হয়ে গেল, আমাদের তো খুবই ভালো লাগলো। আমরা এবার এখান থেকে চলে যাব দেরেগ্রাম, ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের আদি বসত বাড়ি দেখতে। এরপর আমরা চলে এসেছি দেরেগ্রামে, এইটাই ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের আদি বসত ভিটে। এইখানে এর উপরেই একটা রামকৃষ্ণ মঠ হয়েছে। এখানকার জমিদার রমানন্দ রায় ক্ষুদিরাম চট্টোপাধ্যায়কে মিথ্যা সাক্ষী দিতে বলেছিল, কিন্তু ক্ষুদিরাম চট্টোপাধ্যায় রাজি না হওয়ায় তার উপর অত্যাচার শুরু করে। তাতে ক্ষুদিরাম চট্টোপাধ্যায় স্ত্রী, পুত্র, কন্যা এবং গৃহদেবতাকে নিয়ে দেরেগ্রাম ছেড়ে কামারপুকুরে চলে আসেন। সেই এক ইতিহাস। আমরা এখন এই দেরেগ্রামের ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের আদি বসত ভিটা দেখতে এসেছি।
খুব সুন্দর করে একটা বাগান করা আছে, আমরা সেটাও দেখলাম, খুব ভালো লাগলো। চলুন তাহলে, এই মাটির বাড়িটাই নাকি ওনাদের বাড়ি ছিল, ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের ক্ষুদিরাম রামকৃষ্ণ সেবাশ্রম। আপনারা আসলে অবশ্যই এইখানে আসবেন, দেখবেন খুব ভালো লাগবে, শান্ত নিরিবিলি সুন্দর পরিবেশ। আর এই হচ্ছে দুটো ঘর রয়েছে মাটির, খড়ের চালা, এখানে লেখাও রয়েছে ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের আদি বসতভিটা। দেখুন এই জায়গাতে দেড়গ্রামে আপনারা থাকতেও পারেন, খুব সুন্দর শান্ত নিরিবিলি গ্রাম্য পরিবেশে। আপনারা যদি রাত্রি যাপন করতে চান তাহলে আপনারা এখানে রাত্রি যাপনও করতে পারেন। আর এই হচ্ছে মন্দির, মন্দিরের ভেতরে ঠাকুরের মূর্তি আছে, আমি ঠাকুরের ছবি তুলিনি। আর এইটা হচ্ছে অতিথি নিবাস, কি সুন্দর, খুব বড় অতিথি নিবাস। আপনারা এখানে অতিথি নিবাসে রাত্রি যাপন করতে পারেন। আমি ডেসক্রিপশান বক্সে এখানকার ফোন নাম্বার দিয়ে দেবো। সন্ধেবেলা কামারপুকুরের আরতি দেখার পর আমরা কামারপুকুরের বিখ্যাত মিষ্টির দোকানে চলে এসেছি। এখানে দেখুন কত রকমের মিষ্টি তৈরি হচ্ছে, একেবারে গরম গরম। আমরা এখান থেকে একটুখানি গরম রসগোল্লা ট্রাই করলাম। আর এই হচ্ছে সাদা বোঁদে, অবশ্যই আপনারা সাদা বোঁদে কিনে নেবেন। আমি ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আমরা কালকে বিষ্ণুপুর যাব, সেই বিষ্ণুপুরের ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।